ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এর ইতিহাসের মডেল 5 অর্থাৎ বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুল অ্যান্ড মালদা জেলা স্কুল। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন বলেছে, দেওয়ান পদে মুর্শিদকুলির নিয়োগ পাকাপাকি করে দেন সম্রাট ঔরঙ্গজেব, সম্রাট ফারুকসিয়ার, সম্রাট বাহাদুর শাহ, সম্রাট আকবর। সঠিক উত্তরটা হবে সম্রাট ঔরঙ্গজেব। ১৬৪৪ খ্রিস্টাব্দে মারাঠা আক্রমণের সময় আলীবর্দী খান ব্রিটিশ কোম্পানির থেকে দাবি করেছিলেন ২০ লক্ষ টাকা, ৩০ লক্ষ টাকা, ৫০ লক্ষ টাকা, ৭০ লক্ষ টাকা। সঠিকটা হবে ৩০ লক্ষ টাকা। আসফ ঝা উপাধি পেয়েছিলেন আলীবর্দী খান, সাদাত খান, নিজামুল মুলক, মির্জাফর। সঠিকটা হবে নিজামুল মুলক। অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন লর্ড ক্লাইভ, লর্ড আমহার্স্ট, লর্ড ডালহৌসি, লর্ড ওয়েলেসলি। সঠিকটা হবে লর্ড ওয়েলেসলি। হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন উইলিয়াম কেরি, জোনাথন ডানকান, ডেভিড হেয়ার মেকলে। সঠিকটা হবে ডেভিড হেয়ার। গভর্নর জেনারেলের কাউন্সিল তৈরি হয় ৪ জন, ৫ জন, ৬ জন, ৭ জন সদস্য নিয়ে। সঠিকটা হবে ৪ জন। একটি বাক্যে উত্তর দাও। বেসিনের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? ১৮০২ খ্রিস্টাব্দে দ্বিতীয় বাজিরাও ও ইংরেজদের সঙ্গে। বাংলায় প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? মুর্শিদকুলি খান। শূন্যস্থান পূরণ করো। ড্যাশ সালে রেগুলেটিং অ্যাক্ট চালু হয়? উত্তরটা হবে ১৭৭৩। সত্য মিথ্যা লেখো। ১৮২৩ খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখে সংস্কৃত শিক্ষার বিরোধিতা করেছিলেন। এটা হবে সত্য। খ্রিস্টাব্দে এলাহাবাদের দুটি চুক্তি কি কি? যুদ্ধের পর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে এলাহাবাদের দ্বিতীয় সন্ধি স্বাক্ষরিত করে ১২ই আগস্ট ১৭৬৫। এই সন্ধির দ্বারা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাটকে কারা ও এলাহাবাদ অঞ্চল এবং বার্ষিক ২০ লক্ষ টাকা কর প্রদানের অঙ্গীকার করে। বিনিময়ে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি বা রাজস্ব আদায় সংক্রান্ত অধিকার প্রদান করেন। ৩-১ অথবা আলীনগরের সন্ধির ফল কি হয়েছিল? বাংলায় নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্কের অবনতি ঘটলে মাদ্রাজে গভর্নর রবার্ট ক্লাইভ এবং ওয়াটসন কলকাতা পুনরুদ্ধারে অগ্রসর হন। ক্লাইভ মানিকচাঁদকে উৎকোচ প্রদান করে ফোর্ট উইলিয়াম দুর্গ ও কলকাতা হস্তগত করেন এবং নবাব ১৭৫৭ খ্রিস্টাব্দে আলীনগরের সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হন। আলীনগরের সন্ধির ফল। আলীনগরের সন্ধির ফলে ব্রিটিশ কোম্পানি পুনরায় তার বাণিজ্যিক অধিকারগুলো ফিরে পায় এবং বাংলার নবাব কোম্পানিকে ক্ষতিপূরণ প্রদান করেন। কোম্পানি কলকাতায় দুর্গ নির্মাণ এবং নিজেদের সিক্কা বা মুদ্রা তৈরি করার ক্ষমতা লাভ করে। আলীনগরের সন্ধি প্রকৃতপক্ষে ব্রিটিশ কোম্পানির পক্ষে সুবিধাজনক হলেও বাংলার নবাবের পক্ষে অপমানজনক ছিল। বঙ্গোপত্তমের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল? ১৭৯২ টিপু সুলতান ও ইংরেজ কোম্পানির মধ্যে হয়েছিল। বাংলা বন্দোবস্ত চালু হয় কেন? কর্নওয়ালিস ১৭৮৯ খ্রিস্টাব্দের ১০ই ফেব্রুয়ারি বাংলা ও বিহারে এবং ১৭৯০ খ্রিস্টাব্দে উড়িষ্যায় রাজস্ব আদায়ের ক্ষেত্রে জমিদারদের সঙ্গে ১০ বছরের জন্য ভূমি বন্দোবস্ত করেছিলেন। একে ১০ সালা বন্দোবস্ত বলা হয়। কোম্পানির পরিচালক সভার অনুমতি পেলে ১০ সালা বন্দোবস্তকে চিরস্থায়ী করা হবে এই ঘোষণাও করা হয়েছিল। ১০ সালা বন্দোবস্ত প্রবর্তনের কারণ। ১০ সালা বন্দোবস্ত প্রবর্তনের পূর্বে ইজারাদারি বা ৫ সালা বন্দোবস্ত চালু ছিল। এই ব্যবস্থায় বেশ কিছু ত্রুটি দেখা দিয়েছিল। উদাহরণস্বরূপ বলা যায়, অধিকাংশ ইজারাদাররাই গ্রাম সমাজের বাইরের লোক হওয়ার জন্য সঠিকভাবে রাজস্ব নির্ধারণ করতে পারেনি। ফলে অনেক ক্ষেত্রে ধার্য রাজস্ব বাস্তব রাজস্ব আদায়ের থেকে বেশি হয়ে গিয়েছিল। সেই জন্য ইজারাদারদের শোধ করতে ব্যর্থ হয়। তাই কোম্পানি ইজারাদারি ব্যবস্থার ত্রুটিগুলো দূর করতে ১০ সালা বন্দোবস্ত চালু করেছিল। ৩ অথবা কত সালে কে বাংলার নদীপথগুলি জরিপ করেন? ১৭৬৪ খ্রিস্টাব্দে জেমস রেনাল বাংলার নদীপথগুলি জরিপ করেন। ১ দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক ছিলেন লর্ড ক্লাইভ। ১৭৬৫ খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা প্রদেশের দেওয়ানি লাভ করার ফলে বাংলায় যে নতুন শাসন ব্যবস্থার সূচনা হয় তাকে দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়। দ্বৈত বা দ্বিকেন্দ্রিক শাসন। মুঘল আমলে প্রাদেশিক শাসনের দুটি প্রধান বিভাগ হল নিজামত বা রাজ্যের আইনশৃঙ্খলা
রক্ষার দায়িত্ব এবং দেওয়ানি বা রাজস্ব সংক্রান্ত অধিকার। দ্বৈত শাসন ব্যবস্থায় বাংলার নবাবের হাতে ছিল নিজাবত বা রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব ও কোম্পানির হাতে ছিল দেওয়ানি বা রাজস্ব সংক্রান্ত অধিকার। কিন্তু পক্ষে নবাবের প্রচুর দায়িত্ব থাকলেও তার কোনো ক্ষমতা ছিল না, অপরপক্ষে কোম্পানির প্রচুর ক্ষমতা ছিল অথচ কোনো দায়িত্ব ছিল না। প্রবর্তনের কারণ: বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তনের কারণ হলো বাংলায় প্রশাসনিক বিষয়ে ইংরেজদের অনভিজ্ঞতা। বাংলার অর্থ বা রাজস্ব শোষণ করাই ছিল ইংরেজদের মূল লক্ষ্য। ফলাফল: আর্থিক শোষণ। বাংলায় কোম্পানির আর্থিক শোষণ চরম আকার ধারণ করেছিল। 1764-65 খ্রিস্টাব্দে রাজস্ব আদায় হয়েছিল 1,13,00,000 টাকা এবং 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের পর কোম্পানি আদায় করেছিল 2,20,00,000 টাকা। মন্বন্তর: দ্বৈত শাসন ব্যবস্থায় কোম্পানির শোষণের ফলে বাংলায় 1770 খ্রিস্টাব্দে 1176 বঙ্গাব্দ 76 মন্বন্তর সৃষ্টি হয়েছিল। এতে বাংলার 1/3 লোক অনাহারে প্রাণত্যাগ করে। শেষ পর্যন্ত বাংলার গভর্নর ওয়ারেন হেস্টিংস 1772 খ্রিস্টাব্দে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটিয়েছিলেন। সমালোচনা: অনেক ইংরেজ ও নবাবের এই শাসন ব্যবস্থাকে দ্বৈত শাসন ব্যবস্থা বলতে রাজি নন, কারণ তখন বাংলায় নবাবের হাতে কোনো ক্ষমতাই ছিল না। প্রকৃতপক্ষে সমস্ত ক্ষমতার অধিকারী ছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাই একে অনেকে মুখোশ ঢাকা শাসন ব্যবস্থা বা মাস্কড সিস্টেম বলে অভিহিত করেন। একের অথবা ফারুকসিয়রের ফরমানের গুরুত্ব আলোচনা করো। 1717 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুকসিয়র ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য যে আদেশ বা ফরমান জারি করেছিলেন তা ভারতের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ ছিল। ফারুকসিয়রের ফরমানের গুরুত্ব: বাংলায় অবাধে বাণিজ্য করা। ফারুকসিয়রের ফরমানের জন্য ব্রিটিশ কোম্পানি বাংলায় অবাধে বাণিজ্য করার পথ খুলে গিয়েছিল। বাংলায় ক্ষমতা দখলের পটভূমি রচনা: ফারুকসিয়র ফরমান লাভ করার ফলে বাংলায় নবাবদের সঙ্গে ব্রিটিশ কোম্পানির অর্থনৈতিক ও রাজনৈতিক সংঘাত শুরু হয় এবং ইংরেজরা ক্রমে বাংলার শাসন ক্ষমতা দখল করে। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার লক্ষ্য কী ছিল? জোন্স 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। উদ্দেশ্য: এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল ভারতের প্রাচীন সভ্যতার চর্চা করা। ভারতের প্রাচীন সভ্যতার চর্চা করার জন্য তিনি এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। ভারতীয় সাহিত্যের ইংরেজি অনুবাদ করা: তিনি ভারতীয় সাহিত্যকে আধুনিক ইংরেজি ভাষায় অনুবাদ করতে চেয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন যে এর ফলে ভারতীয় শিক্ষিত সম্প্রদায়ের সঙ্গে ব্রিটিশদের সম্পর্ক দৃঢ় হবে। দুয়ের অথবা কোম্পানির সিপাহী বাহিনী বলতে কী বোঝো? ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে উপনিবেশিক সাম্রাজ্য প্রতিষ্ঠা ও রক্ষার জন্য যে সেনাবাহিনী গঠন করেছিল তাকে কোম্পানির সেনাবাহিনী বলা হয়। ব্রিটিশ কোম্পানি প্রথম থেকেই স্থায়ী সেনাবাহিনী গঠনের উদ্যোগ নিয়েছিল। কোম্পানি মুঘল আমলের প্রথা অনুসরণ করে নিজেদের সেনাবাহিনী বা সিপাহী বাহিনী তৈরি করেছিল। এই সিপাহী বাহিনীতে ইংরেজ ও অন্যান্য ইউরোপীয় ছাড়াও ভারতীয়দের নেওয়া হতো। উত্তর ভারতে কৃষকদের সেনাবাহিনীতে নিয়োগ করা হতো। উপনিবেশিক শাসনের শুরুতে জাতপাতের ধারণাকে বিরোধিতা না করার ফলে উচ্চবর্ণের ব্রাহ্মণ ও রাজপুত কৃষকরা সহজেই সেনাবাহিনীতে জায়গা করে নিয়েছিল। 1820 খ্রিস্টাব্দ থেকে ক্রমশ মারাঠা, মহীশূর অঞ্চলের পাহাড়ি উপজাতি ও নেপালি গুর্খাদেরও সেনাবাহিনীতে স্থান দেওয়া। উপনিবেশিক শাসনের অন্যতম হাতিয়ার হিসেবে সিপাহী বাহিনী ছিল গুরুত্বপূর্ণ। 1880 খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানির সেনাবাহিনীতে প্রায় 2,50,000 সিপাহী ছিল, যার জন্য মোট রাজস্বের 40% ব্যয় করা হতো। পলাশী ও বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানির ভারতে ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল? উত্তরের পক্ষে যুক্তি দাও। সামরিক ফলাফল ও গুরুত্বের বিচারে পলাশীর যুদ্ধের তুলনায় বক্সারের যুদ্ধ ভারতে কোম্পানির আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ ছিল। ভারতে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বিস্তারে বক্সারের যুদ্ধের গুরুত্ব: ভারতে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বিস্তারের ক্ষেত্রে বক্সারের যুদ্ধের গুরুত্ব অপরিসীম। ঐতিহাসিক স্মিথ বলেছেন যে পলাশীর যুদ্ধ ছিল কয়েকটি কামানের লড়াই, কিন্তু বক্সারের যুদ্ধ ছিল চূড়ান্ত বিজয়। ভারতে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বৃদ্ধি: বক্সারের যুদ্ধে কোম্পানির কাছে পরাজিত হয়েছিলেন বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং ভারতের মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম। ফলে ভারতের রাজনীতিতে কোম্পানির ক্ষমতা ও মর্যাদা বহুগুণ বৃদ্ধি পায়। কোম্পানির দেওয়ানি লাভ: বক্সারের যুদ্ধের জয়লাভ সবচেয়ে গুরুত্বপূর্ণ ফল ছিল কোম্পানির দেওয়ানি লাভ। বক্সারের যুদ্ধের সুবিধা লাভ করার জন্য বাংলার গভর্নর লর্ড ক্লাইভ 1765 খ্রিস্টাব্দের 12ই আগস্ট মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে এলাহাবাদের সন্ধি স্বাক্ষর করেন। এই সন্ধিতে বছরে 26 লক্ষ
সম্রাটকে দেওয়ার বিনিময়ে কোম্পানি সুবা বাংলার দেওয়ানি অধিকার লাভ করে। বাংলায় কোম্পানির কর্তৃত্ব প্রতিষ্ঠা। বক্সারের যুদ্ধে জয়লাভের ফলে বাংলায় নবাবের ওপর কোম্পানি পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল। বাংলার নবাব নামমাত্র শাসকে পরিণত হয়েছিলেন। ইংরেজ বাহিনীর মর্যাদা বৃদ্ধি ও শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা। বক্সারের যুদ্ধে জয়লাভ করার ফলে ভারতে ইংরেজ বাহিনীর শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছিল, ফলে তাদের মর্যাদা বৃদ্ধি পেয়েছিল। এইভাবে ক্রমশ ভারতে বণিকের মানদণ্ড রাজদণ্ডে পরিণত হয়। তাই সব দিক থেকে বিচার করলে ভারতে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বিস্তারের ক্ষেত্রে পলাশির যুদ্ধের তুলনায় বক্সারের যুদ্ধ ছিল বেশি গুরুত্বপূর্ণ। একের অথবা মীর কাসিমের সঙ্গে ব্রিটিশ কোম্পানির বিরোধের কারণগুলো লেখো। এই প্রসঙ্গে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার প্রভাব কী হয়েছিল? কাসিম ও কোম্পানির বণিকদের ব্যক্তিগত ব্যবসা। ব্রিটিশ কোম্পানির বণিকদের ব্যক্তিগত ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করে কোম্পানির সঙ্গে বাংলায় নবাব মীর কাসিমের বিবাদ শুরু হয়। 1717 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুক শাহের কাছ থেকে ব্রিটিশ কোম্পানি যে ফরমান লাভ করেছিল তাতে শুধুমাত্র ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার লাভ করেছিল, কিন্তু কোম্পানির কর্মচারীরা তাদের ব্যক্তিগত ব্যবসাতে এই ফরমান ব্যবহার করতে শুরু করে। এই প্রেক্ষিতে কোম্পানির বণিকদের বেআইনি ব্যবসার ফলে বাংলায় অর্থনীতি সমস্যার মুখে পড়ে। কোম্পানির বণিকরা শুল্ক ফাঁকি দেওয়ার নবাবের রাজস্বে ঘাটতি দেখা দেয়। দেশীয় বণিকরা শুল্ক দিতে বাধ্য হয়, তারা ব্যবসাতে অসম প্রতিযোগিতার সম্মুখীন হয়। বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার প্রভাব। 1765 খ্রিস্টাব্দ থেকে 1772 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলায় দ্বৈত শাসন চলেছিল। বাংলায় দ্বৈত শাসনের প্রভাব ছিল ভয়াবহ। আর্থিক শোষণ। দ্বৈত শাসনের ফলে বাংলায় কোম্পানি চরমভাবে অর্থ শোষণ করেছিল। 1764 থেকে 65 খ্রিস্টাব্দে বাংলায় রাজস্ব আদায় হয়েছিল 1,13,00,000 টাকা। দেওয়ানি লাভের পর 1765 খ্রিস্টাব্দে কোম্পানি বাংলায় রাজস্ব আদায় করেছিল 2,20,00,000 টাকা। অরাজকতা। দ্বৈত শাসন বাংলাদেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি করে। প্রশাসনের দ্বৈত নিয়ন্ত্রণ প্রজার নিরাপত্তার সংকট সৃষ্টি করে। সেই সঙ্গে কোম্পানির ইংরেজ কর্মচারীরাও বেনামিতে জমির ইজারা নিয়ে প্রজাদের শোষণ শুরু করে। মন্বন্তর। দ্বৈত শাসন ব্যবস্থার প্রভাবে বাংলায় 76-এর মন্বন্তর হয়েছিল 1176 বঙ্গাব্দে বা 1770 খ্রিস্টাব্দে। এই মন্বন্তর বা দুর্ভিক্ষে বাংলার 1/3 লোক অনাহারে প্রাণত্যাগ করেছিল। এর ফলস্বরূপ বাংলার গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস 1772 খ্রিস্টাব্দে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান করেছিলেন। মূল্যায়ন। পলাশির যুদ্ধে জয়লাভের পর ইংরেজ কোম্পানি রাজনৈতিক ক্ষেত্রে যে শক্তিশালী ভিত্তি প্রতিষ্ঠিত করেছিল তা পরিপূর্ণতা পায়। এরপর থেকে বাংলার রাজনীতি ও অর্থনীতি কোম্পানির প্ল্যানে চলতে থাকে। কিভাবে ধীরে ধীরে উপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা ও প্রদর্শনের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছিল পুলিশি ব্যবস্থা। 76-এর মন্বন্তরের পরবর্তী পর্যায়ে ব্রিটিশ কোম্পানি পুলিশি ব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করে। উপনিবেশিক কর্তৃত্ব স্থাপনের হাতিয়ার হিসেবে পুলিশি ব্যবস্থার ভূমিকা। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মূল উদ্দেশ্য ছিল পুলিশি ব্যবস্থার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করা। এই কারণে পুলিশি ব্যবস্থায় বিভিন্ন সংস্কার সংযুক্ত হতে থাকে। 1843 খ্রিস্টাব্দে সিন্ধু প্রদেশে নতুন ধাঁচের পুলিশি ব্যবস্থার প্রবর্তন করা হয়। পৃথক পুলিশ আইন তৈরি করা হয়। এইভাবে ধীরে ধীরে ভারতে কোম্পানির শাসন ক্ষমতা ও কর্তৃত্বের হাতিয়ার হয়ে ওঠে পুলিশি ব্যবস্থা। দুয়ের অথবা ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারে খ্রিস্টান মিশনারিদের অবদান আলোচনা করো। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শুরু হলেও কোম্পানি সরকার ভারতীয় সংস্কৃতিতে হস্তক্ষেপ করতে চায়নি, তাই তারা পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খুব বেশি উৎসাহ দেখায়নি। মূলত খ্রিস্টধর্ম প্রচারের উদ্দেশ্যে আগত মিশনারিদের উদ্যোগে এদেশে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটে। মিশনারিদের উদ্যোগ। 1799 খ্রিস্টাব্দে শ্রীরামপুরে মার্সম্যান কেরি ও ওয়ার্ড ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করেন। খ্রিস্টধর্ম প্রচারের জন্য তারা শ্রীরামপুরে ছাপাখানা পড়ে 26টি আঞ্চলিক ভাষায় বাইবেল প্রকাশ করেন। তারা দিগদর্শন ও সমাচার দর্পণ পত্রিকা প্রকাশ করে 1818 খ্রিস্টাব্দে। স্কুল কলেজও 1818 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। ডাফের স্কটিশ মিশন বাংলাদেশে কয়েকটি বিদ্যালয় প্রতিষ্ঠা করে। এগুলি ডাফ স্কুল নামে পরিচিত হয়। এর মধ্যে কলকাতা জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন বিশেষ উল্লেখযোগ্য। এছাড়াও আরও অনেক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এইভাবে সরকারি সাহায্য ছাড়া মিশনারিরা নিজেদের উদ্যোগে এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটায়। এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, যাতে করে এই ধরনের সলভেশন ভিডিও এলে সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।